এই গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করব। টপিক দুইটা হলো সিআরআর আর একটা হলো এসএলআর। আমরা জানি সবাই এই বিষয়ে অবগত। তারপর আজকে আলোচনা করতেছি কিছু কনফিউশন অনেকেরই থাকে, এটা কনসেপ্ট ক্লিয়ার না, সেই জন্য আজকে যাব কনসেপ্টটা যাতে একটু ক্লিয়ার করতে পারি আর কি, আপনাদের যাতে অতি সহজে এটা বোধগম্য হয়। চলুন শুরু করা যাক। ফার্স্ট, এটা একটা বাণিজ্যিক ব্যাংক, রাইট? এগুলো হলো কাস্টমার। কাস্টমার কী করে বাণিজ্যিক ব্যাংকে ডিপোজিট রাখে, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে কোম্পানি, কোম্পানিও কী করে ডিপোজিট বাণিজ্যিক ব্যাংকে রাখে, রাইট? এই যে কাস্টমার এবং কোম্পানি বাণিজ্যিক ব্যাংকে ডিপোজিট রাখে, সেই ডিপোজিটটাকে বলা হয় নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। ঠিক আছে, এটা ব্যাংকিংয়ের ভাষায় NDTL বলা হয়। ওকে, এটা আমরা ধরে নিলাম 100 crore, ঠিক আছে। তারপর এটাকে ধরলাম সেন্ট্রাল ব্যাংক। তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল সেটা হলো সিআরআর। সিআরআর হলো ব্যাংক যে টাকা ডিপোজিট হিসেবে কালেক্ট করে সেই ডিপোজিটের একটা অংশ সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে হোল্ড করে রাখতে হয়। যে টাকাটা হোল্ড করে রাখা হয়, অর্থাৎ যে হারে হোল্ড করে রাখা হয় সেই হারটাকে বলা হয় সিআরআর। কথা বোঝা গেছে? দেন এটা হলো বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ সেম ব্যাংক, রাইট? তারপর এই বাণিজ্যিক ব্যাংক কী করে এই ডিপোজিটের একটা অংশ তার নিজের কাছে লিকুইড মানি হিসাবে রাখতে হয়। অর্থাৎ ডিপোজিটের যে অংশটা বাণিজ্যিক ব্যাংক তার নিজ তহবিলে লিকুইড মানিতে বা ক্যাশ বা ডলার বা গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজে মাধ্যমে হোল্ড করে রাখে, সেটাকে বলা হয় এসএলআর। সাপোজ যদি NDTL 100 crore হয়, অর্থাৎ ডিপোজিট 100 crore হয়, সেটার 13% অর্থাৎ 13 কোটি টাকা বাণিজ্যিক ব্যাংক তার নিজ তহবিলে হোল্ড করে রাখতে হবে, আর সেটাকে আমরা ব্যাংকিংয়ের ভাষায় বলবো এসএলআর। কনসেপ্ট ক্লিয়ার? আরেকটু যদি আমি বলি, অর্থাৎ ব্যাংক কাস্টমার অথবা কোম্পানির কাছ থেকে যে ডিপোজিটটা কালেক্ট করে সেটাকে বলা হয় NDTL। এই ডিপোজিটের একটা অংশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে হোল্ড করে রাখে, অর্থাৎ যে অংশটা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে হোল্ড করে রাখে সেটাকে বলা হয় সিআরআর। এবং ডিপোজিটের যে অংশটা ব্যাংক তার নিজ তহবিল অর্থাৎ নিজের কাছে ক্যাশে অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হোল্ড করে রাখে, সেটাকে আমরা বলবো এসএলআর। যদি ডিপোজিট 100 crore হয়, কথার কথা, তাহলে সেটার 4% সেন্ট্রাল ব্যাংকের আন্ডার রাখতে হবে, 4 কোটি টাকা হলো ক্যাশ রিজার্ভ রেশিও। কী বিষয়ে বোঝা গেছে? এবং এই 100 crore যদি 100 crore হয়, তাহলে ব্যাংক 13% তার নিজের তহবিলে রাখতে হবে বর্তমান রেট অনুযায়ী। সেই 13% আসে 13 কোটি টাকা। তো এই 13 কোটি টাকা হলো এসএলআর। কথা কি বোঝা গেছে? যদি আর একটু আলোচনা করা যায়, সিআরআর হলো ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, যে ক্যাশ বা ক্যাশের ফর্মে রাখতে হয়। এটার প্রতি কোনো সেন্ট্রাল ব্যাংক কোনো ইন্টারেস্ট দিয়ে থাকে না। যত ল সিআরআর হবে তত বাণিজ্যিক ব্যাংকগুলো হ্যাপিলি কাজ করতে পারবে, বেশি বেশি ঋণ দিতে পারবে। কি কিছু বোঝা গেছে? এসএলআর হলো স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এটা অ্যাসেট অর্থাৎ লিকুইড অ্যাসেট যেটা আমরা ক্যাশ বা গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিস এইসব ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হোল্ড করে রাখতে পারবে। এটার প্রতি মানে ইন্টারেস্ট পাবে, অর্থাৎ ইন্টারেস্ট পাওয়া যাবে, এটাতে বাণিজ্যিক ব্যাংক ইন্টারেস্ট ইনকামটা করতে পারবে। ঠিক আছে, দেন যে বিষয়টা আলোচনা করব, এই 4% সিআরআর এবং 13% এসএলআর যাওয়ার পর বাকি থাকে কত পার্সেন্ট? 83%। ডিপোজিটের 83% থাকে, যেটা আমরা যদি বলি 100 crore যদি ডিপোজিট হয় তাহলে 83 crore অর্থাৎ 83 কোটি টাকা। এই 83 কোটি টাকাকে ব্যাংকিংয়ের ভাষায় বলা হয় লোনেবল ফান্ড। লোনেবল ফান্ড বলতে হয়েছে ঋণযোগ্য ফান্ড। অর্থাৎ ডিপোজিট যদি 100 crore কালেক্ট করা হয়, সে 100 crore মধ্যে 83 crore অর্থাৎ 83 কোটি টাকা আমরা ঋণযোগ্য হিসাবে ধরতে পারবো, অর্থাৎ এটা ঋণ হিসাবে আমরা সমাজে কী করতে পারবো? বিতরণ করতে পারবো। কী বিষয়ে বোঝা গেছে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে ব্যাংক যে পরিমাণে ডিপোজিট কালেক্ট করে সেই পরিমাণ ডিপোজিটকে লোন হিসাবে বিতরণ করতে পারে না, কারণ ব্যাংক অ্যাক্ট অনুযায়ী
সিআরআর এবং এসএলআর এই দুইটা বিষয় কী করতে হবে, ইনশিওর করতে হবে। তাহলে আমি যদি কনক্লুশনের কথা বলি, তাহলে ব্যাংক যে টাকা ডিপোজিট হিসাবে কালেক্ট করে সেই ডিপোজিটের একটা অংশ সেন্ট্রাল ব্যাংকে হোল্ড করে রাখতে হয়। যে অংশটা সেন্ট্রাল ব্যাংকে হোল্ড করে রাখে সেটা হলো সিআরআর, এবং ডিপোজিটের যে অংশটা ব্যাংক তার নিজের কাছে লিকুইড মানি হিসাবে হোল্ড করে রাখে, বা লিকুইড মানি বা লিকুইড কনভার্ট করে যে এরকম কোনো ইনস্ট্রুমেন্টে হোল্ড করে রাখে, সেটাকে বলবো আমরা এসএলআর। এই দুইটা বাদ দেওয়ার পর যে অংশটা, যে অ্যামাউন্টটা ব্যাংক তার নিজের কাছে থাকবে, সেটাকে বলা হবে লোনেবল ফান্ড, অর্থাৎ ঋণযোগ্য ফান্ড। সেটা ব্যাংক কী করবে, সোসাইটিতে ঋণ হিসাবে বিতরণ করে থাকবে। সো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, এই সিআরআর বা এসএলআর কিসের জন্য? এটা সেন্ট্রাল ব্যাংক অনেক সময় ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে থাকে টু কন্ট্রোল ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য। কীভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করে? ইকোনমিক একটা জিনিস খুব খেয়াল রাখবে, ইকোনমিকের প্রত্যেকটা জিনিস ইন্টার রিলেটেড, একটা আরেকটার সাথে কানেকশন আছে। কি বিষয় বোঝা গেছে? সাপোজ ধরেন সিআরআর 4% থেকে 7%, বেড়ে 7% হলো। যদি সিআরআর বা এসএলআর বাড়ে তাহলে ইফেক্টটা কী পড়বে? ইফেক্টটা পড়বে সিআরআর এসএলআর যত বাড়বে তত লোনেবল ফান্ড, অর্থাৎ ঋণযোগ্য ফান্ডটা কী করবে, কমবে, ডিক্রিজ হবে। ঠিক আছে, আর লোনেবল ফান্ড অর্থাৎ ঋণযোগ্য যে ফান্ডটা যত কম হবে মার্কেটে তত ঋণ কম বিতরণ হবে। আর কম বিতরণ হওয়া মানে কি, ক্যাশ ইনফ্লোটা কম হচ্ছে। আর মার্কেটে যত ক্যাশ ইনফ্লো কম হবে তত কি হবে, ইনফ্লেশন রেট কম হওয়ার চান্স থাকবে, কম হবে, কন্ট্রোল করা যাবে। কারণ আমরা জানি ইনফ্লেশন রেটের মেইন মানে ইনফ্লেশন রেট হাই হয় কারণ হচ্ছে মানুষের কাছে যত বেশি টাকা আসে, অর্থাৎ ক্যাশ ইনফ্লো যত বেশি হবে, মার্কেটে যদি টাকার ছড়াছড়ি হয়ে যায় তখন ইনফ্লেশন রেট বেশি হয়। কী বিষয়ে বোঝা গেছে? আমরা ইনফ্লেশন নিয়েও একটা ভিডিও তৈরি করবো, আশা করি আরও বুঝতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে যে সিআরআর এবং এসএলআর ইনফ্লেশন কন্ট্রোল করার ক্ষেত্রেও খুব ভালো ভূমিকা রাখে। কী বিষয়ে বোঝা গেছে? ইনফ্লেশন ল এবং হাই হওয়ার জন্য এটার খুব অবদান আছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারতেছি সিআরআর এসএলআর রেট বেড়ে গেলে ঋণযোগ্য ফান্ড কম হয়, ঋণযোগ্য ফান্ড কম হলে ঋণ কম বিতরণ হয়, এবং মার্কেটে কি হয়, ক্যাশ ইনফ্লোটা কম হয়। আর ক্যাশ ইনফ্লো কম হলে ইনফ্লেশন রেটটা ডিক্রিজ করে, মানে কম হয়। কী বিষয়ে বোঝা গেছে? আশা করি আমরা